আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্ধমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য এবং আমার কথাগুলোকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য। তো আপনি এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি হঠাৎ করে এটা কি বললাম, হায় আওয়ামী লীগ, হায় আওয়ামী লীগ। হ্যাঁ, এটা কেন বললাম সেটা বোঝার জন্য আপনারা যারা ঢাকাতে বা চট্টগ্রামে আছেন, তারা যদি যে কোনো যে শিয়া, বাংলাদেশি শিয়া না, এটা উর্দু ভাষাভাষী বা হিন্দি ভাষাভাষী শিয়া কাউকে যদি জিজ্ঞেস করেন বা বলেন যে কথাটা, যে আকে ফাসে যা না সে হাই হুসেন হাই হুসেন, মানে এসে ফেসে গেছি যাইতে পারি নাই, হাই হোসেন হাই হোসেন, এটা যদি বলেন দেখবেন তারা খুব মনকষ্ট, খুব খুব মনকষ্ট পেয়েছে। তো এই কথাটা আমরা একসময় বলতাম, ওই শিয়া থেকে বলতাম এই জন্যই যে ওরা বলে যে আমরা আসলে কারবালার ময়দানে আমরা আসলে এই হাসান হোসেনকে মারার জন্য যাইনি, আমরা আসলে ওখানে গেছিলাম কিন্তু আমরা মারি নাই, মারছে তো এজিদের পুত্র, কিন্তু দোষটা আমাদের উপরে হয়ে গেল। তো এই কথার কারণে বলতো, এই কথাটা যদি কারো জিজ্ঞেস করেন তাহলে বুঝবেন সেই কারণে আমি বলছি হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ। হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ কেন বললাম তার আগে আরেকটা সত্য ঘটনা যেটা এখন আপনারা সকলে জানেন। তারপরে এই যে দেখতেছেন না, ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যেই সংঘর্ষটা হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, সেইটার মধ্যে এইটার আগে জাস্ট এক বছর আগে, গত বছর জুলাই তো 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তার কারণ হচ্ছে যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে গোয়েন্দা তথ্য সব মোসাদের হাতে পৌঁছে যাচ্ছিল। আর এই মোসাদের হাতে যখন পৌঁছা শুরু করলো, কিভাবে গেল এইটা তদন্তের জন্য আইআরজিসির সবচেয়ে চৌকস 45 জন অফিসার দিয়ে একটা গ্রুপ করা হলো যে এরা কি করবে, শুধু মোসাদের গুপ্তচর, সিআই এর গুপ্তচরদেরকে ধরবে, ধরে সরাসরি ফাঁসি বা মাইরা ফেলো, কোনো বিচার আচার নেই, এরা গুপ্তচর। এইটা যখন করলো, এইটা দিয়ে কিছু কিছু ধরা হইলো, আপনারাও দেখছেন, হ্যাঁ, ব্যাপক ধরা হইতেছে, মারা হইছে, কিন্তু কেউ আসলে কিছু জানতাম না। কিন্তু এইবার যখন খোমেনি মারা গেল, তখন যে বেরিয়ে কি জানেন, ওই যে মোসাদ আর সিএ এর গুপ্তচর ধরার জন্য যাদের নেওয়া হয়েছিল, যে 45 জন, তার যে প্রধান ছিলেন উনি আবার মোসাদের গুপ্তচর। উনি প্রায় 30 বছর ইরান সরকারের পা কেমন চাটা চাটছেন যে ইরান সরকারও বুঝতে পারেনি, তারাই বানাই দিছে মোসাদের গুপ্তচর ধরার প্রধান। এবং উনি নিজেই মোসাদের অরিজিনাল গুপ্তচর, উনি বলে দিছেন যে কে কোথায় আছে, মেরে দিছে, শেষ। এটা এখন জানা যাচ্ছে। আর এটা স্বীকার করলো কখন, খোমেনি মারা যাওয়ার পরে, সবকিছু মারা যাওয়ার শেষ হওয়ার পরে, যে আমেরিকা, ইসরায়েল, ইউরোপিয়ান বিভিন্ন বড় বড় পত্রিকাগুলোতে এটা ফ্লাশ হয়ে গেল যে এই ভদ্রলোকই সেটা। যেমন ইরানের এর আগের যতবারে যে পারমাণবিক ইসলামতে হামলা হইলো, এটা কেউ জানতো না কে কিভাবে করতেছে বা ইরানের সায়েন্টিস্টরা কিভাবে মরতেছে। শেষ পর্যন্ত দেখা হানি ট্র্যাপে এক মহিলা উনি মোসাদের গুপ্তচর ছিলেন, উনি এই কাম ঘটাই দিছে। এই ঘটনাটা আপনারা বুঝছেন যে মোসাদের গুপ্তচরকে বানানো হইলো যে মোসাদ ধরার জন্য, আর সে আইয়া এবার খোমেনিরে মাইরা দিল। এই হয়েছে যে মোসাদ আর সিআইএ। তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। তার কারণ হচ্ছে, আমি বলি আপনারে, আমি কারো নাম উচ্চারণ করবো, তো বললে বুঝা যাবেন, আপনারা বললেই বুঝা যাবেন। এখন বিভিন্ন জায়গায় মানে আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অমুক লীগ, তমুক লীগ, তাঁতি লীগ, সবাই এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। হঠাৎ হঠাৎ দেখবেন একজন যে অমুক ভাইকে অমুক অঞ্চলের মানে কমিটির বিষয়ে দায়িত্ব দেওয়া হলে, অল্প কয়দিন আগেই একটা কমিটি আপনার বলা হইলো যে এই কমিটির রিপাবলিশ করা হবে, মানে কিছু কিছু আনকরা লোকজন আনা হবে যারা আন্দোলন সংগ্রামে আরো বেগবান করবে বা দলকে গুছিয়ে নিতে সাহায্য করবে। সেই কমিটির এক ভাইকে বসানো হলো। ওনার বাপ আবার হচ্ছে যে উনি যে অঞ্চলের অধিবাসী সেই অঞ্চলের বিএনপির নেতা হইল। ছেলে বিশাল আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ পুনর্গঠনের কাজে জান দিচ্ছেন, আর ওনার বাবা কোথায় আছেন, বিএনপি নেতা। ঠিক এভাবে পাবেন কিছু এমপি আছেন যারা ব্যাপক নেতা, এমপি পর্যন্ত হয়েছেন, ওনাদের ভাইরা বড় বড় বিএনপি নেতা।
কিছু কমিশনার পাবেন, আরো এরকম বহু পাবেন যাদের পরিবারের মধ্যে মিনিমাম বাপ ভাই জামাত বা বিএনপি করে, আর ওনারা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ এদেরকে দিয়ে আবার পুনর্গঠন। এখন আমার একটা প্রশ্ন, বলেন, ওই যে একটু আগে যে বললাম ইরানের ওই মোসাদের সেই লোকের কথা, যিনি মোসাদেরই লোক, তিনি কি আসলে কি ইরানের এই মোসাদের পক্ষে বা আমেরিকার পক্ষে যারা কাজ করছে তাদের সবাইকে মারছিল, নাকি আয়ু আসার জন্য দুই চারজন বেহুদা মরছিল, আর ঠিক ওদের কার্যক্রম আইসা খোমেনি নিয়ে মারলো? তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। আপনি বুঝেন যে যেই ব্যক্তিগুলার পরিবার বাপ ভাই মা তারা বিএনপি জামাত করে, তাদের সন্তান তাদের পুত্ররা আইসা যখন আওয়ামী লীগ পুনর্গঠনে লাগবে, তখন সেও তো চাইবে যে 10-12 জন গুপ্ত বিএনপি জামাত করে এরকম লোক আমি রাখি, যাতে অদূর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলেই আমার বাইচা যাইতে পারে, ওরা আমার বাঁচাই দিবে। ঠিক নয় কি? সাদেক কাইমদেরকে যারা ঢুকাইছে আওয়ামী লীগের যেসব লোক যেসব ভাইয়েরা সাদেক কাইমদের, তাদের অবস্থাটা দেখেন, বহাল তবিয়ত আছে, কোনো সমস্যা নেই। ওনারা কিন্তু বেঁচে আছে, ওনাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমি যে বলি যে সবই খারাপ, না না না, লক্ষ কোটি ভালো লোক আছে। যেমন তৃণমূলের যেসব কর্মী ভাইয়েরা আছে, আমার ভাই বোনরা আছে, যারা এখনো বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এই ফেসবুক লেখালেখি সব করছেন, তাদের মধ্যে এই 2 নম্বরটা নেই। 2 নম্বরটা খুব হাই লেভেল নেতাদের ভিতরে। তা আওয়ামী লীগ এখনো ওগুলোরই চিহ্নিত করতে পারে নাই। যে আওয়ামী লীগ কেন এইটা বলতে পারে না যে এই নেতার মধ্যে এই কারাপশন আছে, এই নেতার বাপ অমুক, এই নেতার ভাই অমুক, এগুলোর একটু সাইড করো, এটা করতে পারে নাই। বরঞ্চ ওদেরকে আবার নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, এই অঞ্চলের কমিটি গঠন করো, এই অঞ্চলে এই করো, যার কারণে আসলে কোনো কিছুই হচ্ছে না। এখন অনেকে আর বলতে পারে ভাই ওই অমুক ভাইয়ের বাপ বিএমপি করে, অমুক ভাইয়ের ভাই বিএমপি করে, তাতে কি? ওনারা তো আমাদের পয়সা দিচ্ছে কিছু, ওনারা তো আমাদের ছেলে পেলেরে দিচ্ছে, ওনারা তো অমুকের ইয়ে নিয়েছে, যে মানে কষ্টে আছে ওনার পড়ালেখার দায়িত্ব নিয়েছে, অমুক ছাত্রলীগের ভাই মারা গেছে ওনার স্ত্রীর দায়িত্ব নিয়েছে। ভাই এগুলো সব আইওয়াস। ওই যে আবারও বলি, ওই ইরানের কথাটা চিন্তা করেন, যেই মোসাদ্দের লোককে আইআরজিসির প্রধান বানান দেওয়া হইল, যার নেতৃত্বে মোসাদ ধরবে, সেই বেটাই মোসাদের এজেন্ট। তো হে হয়তো 2-4-5 জন ধরাই দিছে আর কি, যে এগুলো ছোটখাটো আছে, এগুলো ধরাই দাও, এগুলো ফিনিশ করো, কিন্তু বাকি সিস্টেম তো বাইচা যাবে। তো এই অবস্থা এখন আওয়ামী লীগের নেতারা বুঝতেছি কিনা জানি না, আমি বলবো না যে ওনারা বুঝে না, না ভাই, আমার চেয়ে বহু বুদ্ধিমান, ওনারা বুঝে। ওনারা জানে না যে আওয়ামী লীগের এখনকার যে ম্যাচটা বা এখনকার যে অবস্থানটা, এটা একরকম টেস্ট ক্রিকেট, এটা টি-20 ম্যাচ না। টি-20 ম্যাচ তো দেখছেন 20 ওভার বল করবে, ধাই ধাই মারতাছে। এর আগে ছিল ওয়ানডে ম্যাচ, টি-20 অল্প কয়দিন, এর আগে ছিল ওয়ানডে ম্যাচ, 50 ওভারের ম্যাচ, 35 ওভার পর্যন্ত ঠুকেইতো। এর পরের 15 ওভার 5 ওভার পর্যন্ত মিডিয়াম রেঞ্জে মারতো, লাস্ট 10 ওভার উড়াইয়া মারতো। ওয়ানডে ম্যাচ। আরেকটা ছিল হচ্ছে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা অবশ্য এখন খুব একটা দেখা যায় না। একসময় দেখতাম ব্রায়ান লারা খেলতো টেস্ট ম্যাচ, 5 দিনের ম্যাচ, ঠুকাইতেই আছে ঠুকাইতেই আছে ঠুকাইতেই আছে। হায় রে অবস্থা, মানে এরা সারা দিনে মিলে ঠুকাইয়া 20 রান তুলতো না। তা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে হচ্ছে যে সেই টেস্ট ম্যাচের খেলা, এটা বুঝেন কিনা জানি না। কারণ হচ্ছে আপনার কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে আপনার শক্তি, না রে ভাই। আমার কি মনে হয় জানেন, যে নিষেধাজ্ঞা তুলবে কি, যেই আইন আপনার সংশোধন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই আইনটা যদি সংসদে পাশ না, অটোমেটিক নিষেধাজ্ঞা তুলে দেবে। তো নিষেধাজ্ঞা তুলে দিলে হবে কি, আপনাদের কি লগে লগে কি বলে দিবে যে আপনাদের বিরুদ্ধে যা মামলা করেছে সব খারিজ, আপনারা ফ্রিলি শার্টের কলার উড়াইয়া যাবেন, যেটা ইনুস সাহেবের ব্যাপারে করছেন, যেটা এই যে 24শে আগস্টের 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা, ওইরকম হবে না। যদি আপনারা বুঝে থাকেন এটা ভুল, তাহলে আমাদের অবস্থাটা কি? এখনো নিষেধাজ্ঞার মধ্যে যে অবস্থা, নিষেধাজ্ঞা উঠে গেল সেম অবস্থা। আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হবে না। মিছিল করবেন, মিটিং করবেন, ধরবেন, মারবেন, গিরাইব, এটাই তো। তো এটা টেস্ট ম্যাচের মতো, যে আপনার ওই ক্যাটস অ্যান্ড মাউস, ইঁদুর বিড়ালের খেলার মতো। আমরা এদিকে মিছিল করবো, ওরা এদিকে আটকাবে, আমরা আবার পাল্টা মিছিল করবো, এদিকে আটকাবে, এই খেলাটা চলবে। কিন্তু আমরা জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে, পাবলিক নামতে হবে রাস্তায়, দুঃশাসনের বিরুদ্ধে নামতে হবে। এখন আপনারা মনে করতে না আমাদের নিষেধাজ্ঞা তুলে নিলে আমরা পরের দিন ক্ষমতা, কেন ভাই? আমেরিকা তো আপনাদের এখন হেল্প করো না, কারণ আমেরিকার যা যা পাওয়ার সব মাইনা নিয়ে আসছে। ভারত, ভারতের যেটা চাওয়ার যদি ভারতের বিপক্ষে না করে, তাহলে ভারত এখন কে বিএনপি এলো ক্ষমতায় না আওয়ামী লীগ এলো ক্ষমতায়, সেটার কোনো দরকার নেই। হ্যাঁ, ভারতকে থ্যাঙ্কস দিতে পারেন, আমাদের নেত্রীকে নিয়ে বাঁচাইছে ওইখানে রেখা,
ভারতের একা আমাদের হাজার দশেক নেতাকর্মী ওখানে আছেন, ওদের বাঁচায় রাখছে এইটার জন্য। কিন্তু ভারতেরা এত দায় পড়ে না যে আইনে আপনাদের ক্ষমতায় বসে কি কারণে? আপনাদের কাছ থেকে যা পাইতেছে তা যদি বিএনপি দেয় তাহলে সমস্যা কি? কোনো সমস্যা তো নেই। তো এই যে টেস্ট ম্যাচ হচ্ছে, এইটা আসলে বুঝার মতন সক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা সেটা বুঝতে হবে। আর ওই সমস্ত নেতাদেরকে একটু সাইড করেন, যাদের পরিবারে ওই যে বাপ ভাই, অনেকে বলবে যে ভাই আমার বাবার সাথে সম্পর্ক নাই, আমার ভাইদের সাথে সম্পর্ক নাই, কিন্তু একই পাতে খায়, একই বিল্ডিং এ থাকে, একই নাস্তা করে, একই কমান্ড মানে, এরপরও এখন বললো যে নাই। তো এরা দিয়া পুনর্গঠন কইরা কোনো গঠনই হবে না, বরঞ্চ যে অবস্থা এখন আছে তার চাইতে আরো খারাপ হইতে পারে। 10 বছর 15 বছরের অপেক্ষা হইতে পারে। দেখি আমাদের নেতা নেত্রীদের বোধোদয় হয় কিনা। জামায়াতে ইসলামী প্রেস ব্রিফিং করেছে, সংবাদ মাধ্যমের সামনে এসেছে, সুনির্দিষ্টভাবে সৈয়দা রিজওয়ানা হাসানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য দায়ী করেছে এবং বলেছে যে সৈয়দা রিজওয়ানা হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পুরো ঘটনার একজন রাজসাক্ষী, তাকে জিজ্ঞাসাবাদ করে সরকার যেন সম্পূর্ণ তথ্য তাদের সামনে এবং জনগণের সামনে প্রকাশ করে যে ঠিক কিভাবে তিনি জামায়াতকে নির্বাচনে জয়লাভ থেকে বিরত রাখলেন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ক্রমেই ফেঁসে যাচ্ছেন বলে মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের অসীম ক্ষমতাধর এই উপদেষ্টার পিতা সৈয়দ মুহবিল হাসান, তিনি মুসলিম লীগের রাজনীতি করতেন, এমনকি 1970 সালের নির্বাচনেও মুসলিম লীগের প্রার্থী হয়েছিলেন। তিনি হবিগঞ্জের আসন থেকে হেরেছিলেন। এরপর স্বাধীনতা যুদ্ধের পর কিছুদিন নিষ্ক্রিয় থাকবার পর যখন প্রেসিডেন্ট জিয়া ক্ষমতায় এলেন 1979 সালে, তিনি আবার স্বতন্ত্র নির্বাচন করলেন, প্রেসিডেন্ট জিয়ার মন্ত্রিসভায় স্থান পেলেন। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর গিয়ে যোগ দিলেন জাতীয় পার্টিতে এবং মৃত্যুর আগ পর্যন্ত সৈয়দা রিজওয়ানা হাসানের বাবা জাতীয় পার্টি করতেন। কাজেই মুসলিম লীগ থেকে একেবারে জাতীয় পার্টি পর্যন্ত সব দল ঘুরে আসা পিতার সন্তান হওয়ায় রিজওয়ানা হাসানের উপদেষ্টা হওয়া নিয়ে আসলে কারোরই আপত্তি ছিল না যখন 2024-এর আগস্টে তার নামটি ওঠে। এমনকি ইউনুস সাহেবদের যে এনজিও ঘরানা, যে সুশীল সমাজের ঘরানা, সেই ঘরানাতেও রিজওয়ানা হাসান অত্যন্ত যোগ্য, অত্যন্ত প্রতিষ্ঠিত। কাজেই রিজওয়ানা হাসান যে এই মন্ত্রিসভায়, এই উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন তা নিয়ে বিস্ময়েরও কোনো সুযোগ ছিল না। বিএনপি না জামায়াতে ইসলামী নাকি ছাত্ররা কার তদবিরে কিংবা ইউনুস সাহেব কার পরামর্শে তিনি এই উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন তা নিয়েও তাই তখন তেমন আলাপ হয়নি বা সন্দেহের সৃষ্টি হয়নি। কিন্তু সময় যত গড়াতে থাকে ততই এই খবর প্রকাশিত হতে থাকে যে সৈয়দা রিজওয়ানা হাসান ইউনুস সরকারের সবচেয়ে প্রভাবশালী, প্রতিপত্তিশালী উপদেষ্টাদের একজন, যিনি এই সরকারের প্রায় সকল সিদ্ধান্তের কেন্দ্রে থাকেন। আর সিদ্ধান্তটা যে কোথায় গৃহীত হয় সেটা অনেক ক্ষেত্রেই সকল উপদেষ্টারা জানেন না। এসব নিয়ে কানাঘুষা ছিল। বিএনপির তরফে কয়েক দফায় প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে গিয়ে এমনকি উপদেষ্টাদের নাম ধরে ধরে কয়েকজনের পদত্যাগও চেয়ে আসা হয়েছিল। কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান, শুভ্র এবং কিছুটা আসিফ নজরুল, এদের নিয়ে যে একটা বিশেষ গোষ্ঠী নির্বাচনটাকে তাদের মতো সাজিয়ে নিতে কিংবা নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়ে আরো বেশি ক্ষমতায় থাকতে নানা রকম ষড়যন্ত্রের ছক মাসের পর মাস ধরে কষে যাচ্ছিলেন, সে কথা প্রথম ফাঁস করে ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন, যেখানে তারা স্পষ্টতই বলেন যে এই সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে উপদেষ্টাদের এই দলটা প্রায় প্রতিদিনই সন্ধ্যাবেলায় একটা বিশেষ জায়গায় বৈঠকে বসতেন এবং সরকারের সকল সিদ্ধান্ত গ্রহণ করতেন। এমনকি কোথায় মব হবে, কোথায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে হবে, মবের মাধ্যমে একটা আইন শৃঙ্খলা ব্যবস্থাকে অস্থিতিশীল রেখে নির্বাচনটা কিভাবে পিছিয়ে দেওয়া হবে, সে সব কিছু তারা ছক কষতেন।
সেই সৈয়দা রিজওয়ানা হাসানের ষড়যন্ত্র সম্পর্কে মানবজমিন পত্রিকায় এমনকি এটাও লেখা হয় যে এই উপদেষ্টারা ফজল কবির খান, আদিলুর রহমান খান, শুভ্র, সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুলেরা বিশেষভাবে বিদেশি দূতাবাসগুলোতে ঘুরতেন এবং গিয়ে গিয়ে বলতেন যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই, এখনো যদি নির্বাচন হয় তাহলে একটা বিশেষ শক্তির কাছে ক্ষমতা চলে যেতে পারে, সে কারণে নির্বাচনটা পিছিয়ে দেওয়া দরকার। এই পুরো প্রতিবেদনটি এবং বিস্ফোরক তথ্যগুলো যখন প্রথম বের হয় তখন স্বভাবতই মনে হয়েছে যে এই উপদেষ্টারা একেবারে সুনির্দিষ্টভাবে বিএনপির ক্ষতির জন্য কাজ করছিলেন। মানে বিএনপির জন্য এটা বিস্ময়কর বটে যে তাদের মন্ত্রীর মেয়ে তাদেরই বিপক্ষে কাজ করছে ইউনূসের মন্ত্রিসভায় বসে, কিন্তু সেই বিষয়টি তখন আলোচিত হয়ে উঠেছিল যে সৈয়দা রিজওয়ানা হাসান তার মানে বিএনপির বিপক্ষে কাজ করছিলেন নির্বাচনটা পিছিয়ে দিতে, এবং সে কারণেই এমনকি মানবজমিন লেখে হাদির মৃত্যুর পর যে প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় কিংবা প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানো হয়, ঘন্টার পর ঘন্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ক্রিয় রাখা হয়, এই সব কিছুর পেছনে উপদেষ্টাদের এই অংশটি কাজ করেছে। এরপর থেকেই উপদেষ্টারা ঠিক কি করছিলেন, কি ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, সেই ষড়যন্ত্রে কারা কারা লিপ্ত ছিলেন, এসব নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। এরই ধারাবাহিকতায় ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি সাক্ষাৎকার দেন চ্যানেল ওয়ানে, এবং সেই সাক্ষাৎকারে তিনি সুনির্দিষ্টভাবে বলেন উপদেষ্টা পরিষদের ভিতর আরেকটা উপদেষ্টা পরিষদ ছিল, কিচেন ক্যাবিনেট ছিল, তারাই সকল সিদ্ধান্ত নিতেন এবং সেখানে তাকে ডাকা হতো না। এই ব্রিগেডিয়ার সাখাওয়াতের সেই সাক্ষাৎকারের পর চ্যানেল ওয়ানে থেকে সেই একই সাংবাদিক আবারও সাক্ষাৎকার নেন সৈয়দা রিজওয়ানা হাসানের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে, এবং ওই সাক্ষাৎকার অনুষ্ঠানে সাংবাদিক নয়নাদিত্য তার কাছে প্রশ্ন করেন যে অন্তর্বর্তী সরকারের সময় তো উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল, কারণ মানবজমিন পত্রিকা তো বলছে যে এই উগ্রবাদীদের মাথাচাড়া দিয়ে উঠতে উস্কে দিয়েছিল উপদেষ্টাদের একটা অংশ, এবং এমনকি তারা মবের পরিকল্পনা এবং আয়োজনেও ব্যস্ত ছিলেন। নুরুল কবির নিউ এজ সম্পাদক তিনি তো প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানোর পর থেকে এ কথা বলেই আসছে উপদেষ্টাদের একটা অংশের জ্ঞাতসারে এমন ঘটনা ঘটতে পেরেছিল প্রথম আলো ডেইলি স্টারে। তো সাংবাদিক প্রশ্ন করছেন চ্যানেল ওয়ানের যে অন্তর্বর্তী সরকারের সময় উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছিল কিভাবে, তখন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন যে অন্তর্বর্তী সরকারের উগ্রবাদীদের সঙ্গে সখ্যতা করে কি লাভ, একটা শক্তি আছে যে শক্তি আগে বিএনপি সরকারের সময় নারী নীতি বদলে দিয়েছিল, কিন্তু সেই শক্তি অন্তর্বর্তী সরকারের সময় কোনো নীতি বদলাতে পারেনি। তখন সাংবাদিক প্রশ্ন করেন চ্যানেল ওয়ানের যে সেই শক্তির একটা অংশ তো বর্তমানে বিরোধী দলে আছে। তখন রিজওয়ানা হাসান বলেন তাদের রাজনীতির যে অংশ, তাদের মানে জামায়াত নিয়ে সরাসরি প্রশ্ন করা হলো, বলা হলো বিরোধী দলে সেই শক্তির একটা অংশ আছে। তার উত্তরে সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন তাদের রাজনীতির যে অংশ নারীবাদ, নারীর ক্ষমতায়ন ও নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সে অংশ নিয়ে আমার আপনার কাজ করা উচিত, কখনো যেন সেই শক্তি মেইনস্ট্রিম হতে না পারে। আমরা সেই কাজটি করতে পেরেছি, তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দিইনি। তার মানে সৈয়দা রিজওয়ানা হাসানরা এমন ভাবে ইলেকশনটা সাজিয়েছেন যেভাবে কোনোভাবেই জামায়াতে ইসলামীর পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না, কিংবা জামায়াতে ইসলামী জোটে যোগদানকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেই ছাত্ররা কিনা সৈয়দা রিজওয়ানা হাসানদের উপদেষ্টা পদে বসালো, তার মানে সৈয়দা রিজওয়ানা হাসানরা এমন ভাবে কলকাঠি নেড়েছেন যে তারা ঠিকই করে রেখেছিলেন যে কিছুতেই যাতে ওই দলগুলো মেইনস্ট্রিম না হতে পারে। এই বিষয়টি তার এই সাক্ষাৎকারের বিস্ফোরক অংশটি যখন সারা সামাজিক মাধ্যম জুড়ে সাড়া ফেলে দিয়েছে, কারণ মানবজমিন তো কথাই বলেছে যে তারা তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে বিদেশের দূতাবাসগুলোতে গিয়ে গিয়ে এই আশঙ্কাই জাগিয়ে আসতো যে তাদের কাছে জরিপের ফলাফল আছে, নির্বাচন হলেই উগ্রবাদীরা জয়লাভ করবে, কাজেই নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং তার মানে সেই পশ্চিমা শক্তির এক রকমের পরামর্শে, যে কথাও মানবজমিনের সেই রিপোর্টেও ছিল যে শেষ পর্যন্ত নির্বাচনটা করতে বাধ্য হয় সরকার বিদেশি শক্তিগুলোর এক রকমের চাপের মুখে, সেই শক্তির চাপের মুখেই তার মানে ঠিক হয়ে গেছে যে যাই হোক নাই হোক জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে মেইনস্ট্রিম হতে দেওয়া হবে না।
এই নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ তুঙ্গে, তখন জামায়াতে ইসলামী প্রেস ব্রিফিং করেছে, সংবাদ মাধ্যমের সামনে এসেছে, সুনির্দিষ্টভাবে সৈয়দা রিজওয়ানা হাসানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য দায়ী করেছে এবং বলেছে যে সৈয়দা রিজওয়ানা হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পুরো ঘটনার একজন রাজসাক্ষী, তাকে জিজ্ঞাসাবাদ করে সরকার যেন সম্পূর্ণ তথ্য তাদের সামনে এবং জনগণের সামনে প্রকাশ করে যে ঠিক কিভাবে তিনি জামায়াতকে নির্বাচনে জয়লাভ থেকে বিরত রাখলেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার, তারা এই সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের সামনে বলেছেন যে সৈয়দা রিজওয়ানা হাসান হচ্ছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। তিনি সাংবাদিকদের সামনে বলেছেন, যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারে নাই তারা বিরোধী দলে থাকলেও আমরা তাদের মূলধারার বা প্রধান শক্তি হিসেবে আসতে দেয়নি। তাহলে বোঝা যায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথা আসছিল সেটা তিনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ সৈয়দ মোহাম্মদ তাহের এরপরেও বলেন, আমরা এখন তার কাছে অন্তর্বর্তীকালীন সরকার বা আজকের সরকারের কাছে জানতে চাই তারা তাদের যোগসাজশে কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াতে ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসেবে মেজরিটি পেতে বাধাগ্রস্ত করেছে আর সেটি হতে দেয় নাই। ডাক্তার তাহের বলেছেন, আমরা এই উপদেষ্টা রিজওয়ানার কাছে জানতে চাই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ তার সঙ্গে আর কারা জড়িত ছিল, পুরো সরকারই ছিল নাকি একটা শক্তিশালী অংশ জড়িত ছিল। তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিএনও, ওসি, প্রিজাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির লোকদের নিয়ন্ত্রণ করে তাদের কাঙ্ক্ষিত সংখ্যায় একটা দলকে জেতানোর ব্যবস্থা করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে। বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর এই নেতা ডাক্তার তাহের বলেছেন, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করে পুরো পরিস্থিতিটা তারা জানবেন, আমাদের জানাবেন এবং দেশবাসীর কাছে পরিষ্কার করবেন। দেখেন, বিএনপির মতো জামায়াতে ইসলামীও কিন্তু কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের অভিযোগ প্রধান উপদেষ্টার কাছে আগেই, নির্বাচনের আগেই জানিয়েছিলেন। এখন সৈয়দ মোহাম্মদ তাহের পরিষ্কার করে বলছেন, আমরা নির্বাচনের আগে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, তাদের মধ্যে দুজনের নাম প্রকাশ করে এখন তিনি বলছেন এদের মধ্যে একজন ছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান, আরেকজন ছিলেন খলিলুর রহমান। জামায়াতে ইসলামী বিস্ময় প্রকাশ করে বলছে যে মনে করাচ্ছে আমাদেরকে যে খলিলুর রহমানের তো তখন পদত্যাগ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও চেয়েছিলেন। কাজেই এখন প্রশ্ন তুলছে জামায়াতে ইসলামী যে কি করে এই যে যাকে সরকার থেকে বের করে দিতে বলেছিল বিএনপি, সেই বিতর্কিত ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিল বিএনপি। তিনি অভিযোগ করে বলছেন জামায়াত নেতা তাহের যে উনি বিএনপির সঙ্গে, মানে খলিলুর রহমান বিএনপির সঙ্গে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্রাক্টে গেছেন, তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপির আস্থাভাজন হয়ে আবার খলিলুর রহমান বিএনপির মন্ত্রী হয়েছেন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। খলিলুর রহমান নিশ্চয়ই বিএনপি সরকারের সঙ্গে এমন একটা বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে পেরেছেন, কিংবা এমন জায়গা থেকে তাকে মন্ত্রিসভায় নেওয়ার পরামর্শ এসেছে যে তার উপর ভরসা না করে, আস্থা না রেখে তারেক রহমানের বা তারেক রহমান সরকারের উপায় নাই। কিন্তু সৈয়দা রিজওয়ানা হাসান সম্ভবত সব দিক থেকেই নানা রকম চাপের মুখে পড়তে যাচ্ছেন। সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খান, মানে যে তিন উপদেষ্টার কথা মানব জমিন লিখেছিল, তাদের তিন উপদেষ্টা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে সেই তিন উপদেষ্টাকেই এখন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের ব্যাংক হিসাব জমা দিতে বলেছে। এগুলোর মাধ্যমে যে কিছু বেরিয়ে আসবে তা হয়তো নয়, কিন্তু আদিলুর রহমান খানকে বিমানবন্দর থেকে নেপালে যাওয়ার পথে এসবির জিজ্ঞাসাবাদের মুখোমুখি করে রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান খানকে এখন ব্যাংক হিসাব দেওয়ার হুকুম দিয়ে সরকার নিশ্চিতভাবেই বুঝিয়ে দিতে চাইছেন যে তাদের এই সময়টা কিছুদিনের জন্য হলেও অন্তত খুব স্বস্তিতে কাটবে না। নানা পক্ষকে নানা প্রশ্নের জবাব তাদের দিতে হবে। তবে রিজওয়ানা হাসানের ক্ষেত্রে তিনি যে ঠিক কার হয়ে খেলছিলেন সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই
অনেক দিন ধরে অনুসন্ধান করে হলেও সাংবাদিকেরা, সংবাদ মাধ্যমেরা বিভিন্ন সূত্রে বের করে নিয়ে আসবে।